কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বা ইউটোপিয়ান সমাজতন্ত্র, এই প্রশ্নটি তোমাদের এইবারে আসার খুবই সম্ভাবনা রয়েছে। পুরো উত্তরটি ভিডিওতে দেওয়া রইল, দেখতে থাকো। প্রথম ব্যবহার করেন জনৈক ব্রিটিশ চিন্তাবিদ রবার্ট আওয়েন। সমাজতন্ত্রবাদ একটি বিশেষ অর্থনৈতিক মতবাদ। এই মতবাদের প্রচারক ও সমর্থকরা সমাজের অর্থনৈতিক ভিত্তির রূপান্তর ঘটাতে চেয়েছিলেন। জীবন ও কর্মের সংগঠনে ব্যক্তিগত নিয়ন্ত্রণের পরিবর্তে সামাজিক বা সমষ্টিগত নিয়ন্ত্রণের মাধ্যমে এই পরিবর্তন সম্ভব হবে বলে তারা মনে করতেন। অর্থাৎ যে মতবাদ প্রচলিত ধনতন্ত্রবাদের মূলে কুঠারাঘাত করে, যৌথ বা সামাজিক নিয়ন্ত্রণের ভিত্তিতে নতুন অর্থনৈতিক ব্যবস্থার পথ নির্দেশ করে, সেটাই হচ্ছে সমাজতন্ত্রবাদ। সমাজতন্ত্রবাদীদের মধ্যে তত্ত্বগত মতভেদ আছে। মার্ক্স পূর্ববর্তী সমাজতান্ত্রিকদের আদি সমাজতন্ত্রবাদ, মার্ক্স এদের ইউটোপিয়ান বা অবাস্তব বা কল্পনাশ্রয়ী সমাজতান্ত্রিক বলে আখ্যা দিয়েছেন। এবার আমরা দেখব সমাজতন্ত্রবাদের উদ্ভব। শিল্প বিপ্লব প্রসূত কারখানা প্রথার দোষ ত্রুটি দূরীকরণের জন্যই সমাজতন্ত্রবাদের উৎপত্তি হয়েছে। শিল্প বিপ্লবের ফলে কলকারখানার মালিকরা দ্রুত অধিক দ্রব্য উৎপাদন ও বিক্রয় করে প্রচুর মুনাফা লাভ করতে থাকে, কিন্তু শ্রমিকদের এরা কখনোই ন্যায্য মজুরি দিত না। দেশের মোট সম্পদ বৃদ্ধি পেলেও বন্টন ব্যবস্থার ত্রুটির ফলে তা মুষ্টিমেয় শিল্প মালিকের হাতে সঞ্চিত হতে থাকে। অল্প মজুরিতে কাজ করতে বাধ্য হওয়ার ফলে শ্রমিকদের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। শ্রমিক পরিবারগুলি অর্ধাহারে অনাহারে জীবনযাপন করতে বাধ্য হয়। মুনাফার অর্থে শ্রমিকের কোনো দাবি না থাকার ফলে দিন দিন মালিক ও শ্রমিকের আর্থিক ব্যবধান বৃদ্ধি পেতে থাকে। এরূপ বৈষম্যমূলক অর্থনৈতিক ব্যবস্থা থেকে শ্রমিকদের তথা দেশবাসীকে বাঁচানোর জন্যই সমাজতান্ত্রিক চিন্তাধারার উদ্ভব ঘটে। সমাজতান্ত্রিকরা মনে করেন ভূমি, জল ও অন্যান্য প্রাকৃতিক সম্পদে ব্যক্তিগত মালিকানা থাকা অন্যায়, কারণ এগুলি কারো সৃষ্টি নয়, এগুলি প্রকৃতির দান। তাই এইসব প্রাকৃতিক সম্পদে সবার সমান অধিকার থাকা বাঞ্ছনীয়। ব্যক্তিগত শিল্পোদ্যোগ বা সম্পত্তির অধিকার শোষণের জন্ম দেয়, কারণ ব্যক্তি মালিকানা স্বীকৃত হলে অধিক মুনাফা লাভের প্রবণতা দেখা দিতে বাধ্য, আর কেবলমাত্র শোষণের দ্বারাই তা সম্ভব। তাই সমাজতান্ত্রিকরা বলেন উৎপাদন ব্যবস্থার ওপর থাকবে সার্বিক রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং উৎপাদিত সামগ্রী বন্টনের মালিক হবে রাষ্ট্র। তাহলে ব্যক্তিগত মুনাফা বৃদ্ধির সম্ভাবনা থাকবে না। সমাজতন্ত্রবাদ কথাটি ঊনবিংশ শতকে উদ্ভূত হলেও বহু পূর্বেই চিন্তাবিদরা শোষণমুক্ত সমাজ ব্যবস্থার কথা চিন্তা করতে শুরু করেন। ইংরেজ মনীষী জেলেসি বেন্থাম, জেমস মিল, জন স্টুয়ার্ট মিল প্রমুখ শ্রমিক শ্রেণীকে ন্যায্য মজুরি প্রদান করা ও তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা ও শোষণের তীব্রতা হ্রাস করার প্রয়োজনীয়তার প্রতি নির্দেশ করেছেন। অবশ্য ব্যক্তিগত সম্পত্তির বিলোপ বা উৎপাদন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা তারা বলেননি। ফরাসি বিপ্লবের ফ্রাঁসোয়া বেবিউ সরকারের নিয়ন্ত্রণে জাতীয় আয় বন্টনের পরিকল্পনা প্রস্তুত করেন। অবশ্য তাকে পামদণ্ডে দণ্ডিত করে তার ভাবনাকে সমাধিস্থ করা হয়। এবার আমি দেখব আদি সমাজতান্ত্রিকগণ কারা। আধুনিক সমাজতন্ত্রবাদের উদ্ভব ঘটে ঊনবিংশ শতকের তৃতীয় দশক থেকে। এই সময় রবার্ট আওয়েনস্টাইন, সাইমন, চার্লস ফুরিয়ার, লুই ব্রাঙ্ক প্রমুখ চিন্তাবিদের আবির্ভাব ঘটে। এরা প্রত্যেকেই ব্যক্তি মালিকানার অবসানে উৎপাদনে ও বন্টনে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের তত্ত্ব প্রচার করেন। এরা আদি সমাজতন্ত্রবাদী নামে পরিচিত হয়েছেন। এদের বক্তব্যে কিছু কিছু অবাস্তবতা ও অসম্পূর্ণতাকে লক্ষ্য করেই কার্ল মার্ক্স এদের ইউটোপীয় বা ভাববাদী বলে অভিহিত করেছেন। প্রথমে আমরা সেন্ট সাইমনের মতাদর্শ পড়ব। সমাজতন্ত্রবাদের আদি প্রবক্তা হিসাবে ফরাসি চিন্তাবিদ সেন্ট সাইমনকে চিহ্নিত করা হয়ে থাকে। তিনি ঘোষণা করেন যে শ্রমিক শ্রেণীর হাতে সমাজের ভবিষ্যৎ নিহিত আছে। সমাজে ধনবন্টনের বৈষম্য হেতু ধনী ও দরিদ্রের সৃষ্টি হয়েছে। এই অসাম্য দূর না করলে সমাজে শান্তি আসবে না। তিনি মনে করেন সম্পত্তির উত্তরাধিকার নিকট হওয়া জরুরি, কারণ উৎপাদনের উপাদান তাদের হাতেই থাকা দরকার যারা এর সদ্ব্যবহার করতে সক্ষম, অর্থাৎ প্রকৃত শ্রমিক বা কৃষকের হাতেই শিল্প বা জমির মালিকানা থাকা বাঞ্ছনীয়। এজন্য তিনি শ্রমিক ও মালিকের সহযোগিতা ও সমবায়ের ওপর বিশেষ গুরুত্ব দেন। তিনি এও বলেন যে সমাজের নীতিবোধ ও শিক্ষার প্রসার ঘটলে মানুষের শোষণ প্রবণতা কমবে এবং শিক্ষিত সমাজ দারিদ্র্যের অবসানে আগ্রহী হবে। নিউ ক্রিশ্চিয়ানিটি নামক গ্রন্থে তিনি বলেন যে খ্রিস্ট ধর্মের মূল নীতি দরিদ্রের উন্নতি বিধানের আদর্শে মানুষের উদ্বুদ্ধ হওয়া দরকার। তার পরিকল্পিত সমাজের দায়িত্ব থাকবে সৎ ও মানসিকতা সম্পন্ন
ব্যক্তিদের হাতে। তার পরিকল্পিত আদর্শ সমাজ ব্যবস্থার মূল সূত্র হলো বিশ্বের সমস্ত মানুষের জন্য একটি সমবায় গড়ে তোলা, যেখানে প্রত্যেকের স্থান নির্ণীত হবে তার ব্যক্তিগত দক্ষতা অনুযায়ী, পুরস্কৃত হবে তার কর্ম অনুযায়ী। সাইমনের বক্তব্যে বহু অসঙ্গতি লক্ষ্য করা যায়। তিনি শ্রেণী সমন্বয়ের দ্বারা শোষণের অবসান কামনা করেছেন, আবার শোষিত মানুষকে সংঘবদ্ধ হবার জন্য আহ্বান জানিয়েছেন। সার্বিক সমন্বয় ঘটলে শ্রেণীভিত্তিক সংঘবদ্ধ হবার কথা অবান্তর। এতদ সত্ত্বেও সমাজবাদী আন্দোলনে তিনি ছিলেন মন্ত্রগুরু। তিনি প্রথম উপলব্ধি করেছিলেন যে অর্থনীতি, সমাজ ও রাজনীতির নিয়ন্ত্রক। তাই মার্কস ও এঙ্গেলস সাইমনের কৃতিত্বকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। এঙ্গেলস বলেছেন, সাইমনের মধ্যে পরবর্তীকালে সমাজবাদের বহু বক্তব্য পাওয়া গেছে। এবার আমরা দেখব রবার্ট আওয়েনের মতাদর্শ। ব্রিটিশ সমাজতান্ত্রিক রবার্ট আওয়েন ছিলেন সেন সাইমনের সমসাময়িক। সমাজতন্ত্রবাদ শব্দটি তিনি প্রথম ব্যবহার, তাকে ব্রিটিশ সমাজতন্ত্রবাদের জনক বলে অভিহিত করা হয়। প্রথম জীবনে তিনি ম্যানচেস্টারের একটি কাপড় কলের ম্যানেজার ছিলেন। ফ্যাক্টরি প্রথার বিভিন্ন কুফল নিজের চোখে তিনি দেখেছিলেন, তাই শ্রমিকদের উন্নতির জন্য তিনি দৃঢ় প্রতিজ্ঞ হন। নিজের দক্ষতা ও যোগ্যতা বলে তিনি নিউ লানাক নামক স্থানে একটি আদর্শ কাপড় কল স্থাপন করেন। তিনি ঘোষণা করেন, মানুষ যদি প্রতিদ্বন্দ্বিতার পরিবর্তে সহযোগিতার ভিত্তিতে তার অর্থনৈতিক জীবন পরিচালিত করে, তাহলেই সার্বিক উন্নতি সম্ভব। তিনি তার কারখানায় নিযুক্ত শ্রমিকদের জন্য উপযুক্ত মজুরি, স্বাস্থ্যকর আবাসন, শ্রমিকদের সন্তানদের জন্য বিদ্যালয় এবং বৃদ্ধ বয়সের জন্য বার্ধক্য ভাতার ব্যবস্থা করেন। এইভাবে তিনি তার কারখানাকে শ্রমিকদের তীর্থক্ষেত্রে পরিণত করেন। তিনি এই সত্য প্রতিষ্ঠা করেন যে মালিকের স্বার্থ সম্পূর্ণ বিসর্জন দিয়েও শ্রমিকদের মঙ্গল করা সম্ভব। অবশ্য তার দৃষ্টান্ত অন্যান্য শিল্প মালিকদের প্রভাবিত করতে পারেনি। মতাদর্শটা দেখে নাও। তিনি পুঁজিবাদী শোষণকে শ্রমিক শ্রেণীর অগ্রতার অন্যতম ফল বলে মনে করেন। তিনি মনে করতেন, যেদিন শ্রমিকরা আত্মসচেতন হবে, তাদের ভূমিকা ও অবদান সম্পর্কে নিশ্চিত মনে হবে, সেদিনই শোষণের অবসান ঘটবে। সাম্যবাদ স্থাপনের প্রাথমিক শর্ত হিসাবে তিনি ব্যক্তি মালিকানার অবদান আবশ্যিক বলে ঘোষণা করেন। ব্যক্তি মালিকানার পরিবর্তে তিনি গণমালিকানা ভিত্তিক উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণের স্বপ্ন দেখতেন। তাছাড়া তার সাম্যবাদে ধর্মের কোনো ভূমিকা ছিল না। দুদিক থেকেই আওয়েনের সাথে মার্ক্সের বক্তব্যের মিল খুঁজে পাওয়া যায়। তার কল্পনার সমাজ ছিল সমবায় ভিত্তিক। তবে আওয়েনের মতাদর্শ স্বয়ংসম্পূর্ণ নয়। আনিকিনের তার বক্তব্যকে উন্নত স্তরের সাম্যবাদ বলে স্বীকার করে নিয়েও বলেছেন যে এটি ছিল সামঞ্জস্যহীনতায় ভরা। তার ভাষায়, আওয়েন সিস্টেম ইজ ইউটোপিয়ান অ্যান্ড হেন্স ফুল অফ কন্ট্রাডিকশন অ্যান্ড ইনকন্ট্রাডিকশনস। তিনি যে সমবায় সমাজের কথা বলেছেন, তার জন্য কেবল গণচেতনার প্রয়োজন ছিল না, সেই সঙ্গে প্রয়োজন ছিল বিপুল পরিমাণ সম্পদের। তিনি নিজেও সেই সমাজ প্রতিষ্ঠা করতে গিয়ে নিঃস্ব হয়েছিলেন। অবশ্য শ্রমিক শ্রেণীর প্রতি তার দরদ ছিল অকৃত্রিম এবং সামাজিক শোষণের অবসানে তার আন্তরিকতাও ছিল চূড়ান্ত। অনেকে আওয়েনকে সমাজতান্ত্রিক না বলে সংস্কারক বলার পক্ষপাতী, কারণ তিনি উৎপাদন ও উৎপাদিত সামগ্রীর অধিকার ও বণ্টন ব্যবস্থা সম্পর্কে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের কথা বলেননি। তাই সংস্কার কর্মসূচি শ্রমিকদের সন্তুষ্ট করতে পারেনি, কারণ এই ব্যবস্থায় শ্রমিকদের উন্নতি বা মঙ্গল সম্পূর্ণভাবেই মালিকের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভরশীল ছিল। এবার চার্লস ফুরিয়ার দেখে নাও। আদি সমাজতন্ত্রবাদীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ফরাসি চিন্তাবিদ চার্লস ফুরিয়ার। তিনি সকলের মধ্যে একতার ভাব জাগ্রত করে সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের চেষ্টা করেন। তিনি 1500 ব্যক্তি সমন্বিত একটি স্বয়ং কমিউনি বা ফ্যালেঞ্জ গঠনের পরিকল্পনা করেন। এইসব কমিউনের সদস্যরা নিজেদের প্রয়োজনীয় দ্রব্যাদি যেমন খাদ্য, বস্ত্র, গৃহ, পথঘাট ইত্যাদি নিজেরাই প্রস্তুত করবে এবং নিজেরাই ভোগ করবে। এতে প্রত্যেকেই নিজ নিজ দক্ষতা ও পছন্দ অনুযায়ী কাজ বেছে নিতে পারবে এবং উপযুক্ত স্থানে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। এই ব্যবস্থায় পারস্পরিক সম্ভাব ও সম্প্রীতি বৃদ্ধি পাবে। শোষক হবার বা শোষিত হবার পথ বন্ধ হয়ে যাবে। অগাস্ট ব্ল্যাঙ্কি দেখো। ফরাসি চিন্তাবিদ অগাস্ট ব্ল্যাঙ্কি ফ্রান্সে বিপ্লববাদী সমাজতন্ত্র প্রচার করেন। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে মালিক শ্রেণী কখনোই স্বেচ্ছায় তাদের শোষণ বন্ধ করবে না। তিনি বলেন যে শ্রমিকের মজুরি এবং মালিকের মুনাফার মধ্যে সমন্বয় বা আপোষ সম্ভব নয়।
তাই তিনি মালিক শ্রেণীর বিরুদ্ধে শ্রমিকদের আপোষহীন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। এজন্য অনেকে তাকে আদি নৈরাজ্যবাদী বলেও অভিহিত করেছেন। এবার লুই ব্ল্যাঙ্কের মতবাদ দেখো। আদি সমাজতন্ত্রবাদের গুরু হিসেবে ফরাসি চিন্তাবিদ লুই ব্ল্যাঙ্কের নাম স্মরণ করা যায়। তিনি ছিলেন কল্পনাবিলাসী সমাজতান্ত্রিক ও কার্ল মার্ক্সের মধ্যে সেতুবন্ধ স্বরূপ। অর্গানাইজেশন অব লেবার নামক গ্রন্থ রচনা করে তিনি বিখ্যাত হন। তিনি মনে করতেন সামাজিক শোষণ বন্ধ করার জন্য প্রয়োজন রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন। তার কাছে সমাজতন্ত্রের অর্থই হল রাষ্ট্রীয় সমাজতন্ত্র। তিনি শ্রমিকদের ভোটাধিকার দাবি করেন, কারণ ভোটাধিকার লাভ করে শ্রমিক শ্রেণী রাষ্ট্রীয় প্রশাসনকে নিয়ন্ত্রিত করতে পারবে, ফলে সরকার শ্রমিক দরদি আইন প্রণয়ন করতে বাধ্য হবে। তিনি বুর্জোয়া রাজতন্ত্রের পরিবর্তে গণতান্ত্রিক প্রজাতন্ত্র গঠনের দাবি জানান। লুই ব্ল্যাঙ্ক রাষ্ট্রের নিয়ন্ত্রণে কারখানা স্থাপনের পক্ষপাতী ছিলেন। তিনি মনে করতেন ব্যক্তি মালিকানা শোষণের কারণ হতে বাধ্য, কিন্তু রাষ্ট্র নিয়ন্ত্রিত কারখানায় সে শোষণ থাকবে না। এখানে প্রতিজন তার দক্ষতা অনুযায়ী শ্রম দেবে এবং প্রয়োজন অনুযায়ী পারিশ্রমিক লাভ করবে। তিনি প্রচার করেন কর্মের অধিকার মানুষের মৌলিক অধিকার, তাই রাষ্ট্র প্রতিটি নাগরিককে কাজ দিতে বাধ্য। তার এই বক্তব্যে ফরাসিবাসীকে আকৃষ্ট করে। তাই 1848 বিপ্লবের পরে জাতীয় কর্মশালা ও কর্মসংস্থান বোর্ড গঠিত হয়। অবশ্য এগুলি তাদের ঈপ্সিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। প্রজাতান্ত্রিক দল কূটকৌশলে এগুলিকে বন্ধ করে দেয়। উপরিউক্ত আদি সমাজতন্ত্রবাদীরা বহুলাংশে অবাস্তব আদর্শবাদিতার দ্বারা প্রভাবিত ছিলেন, কারণ তারা প্রায় সবাই মালিক শ্রেণীর হৃদয় পরিবর্তনের মাধ্যমে শোষণের অবসান ও শ্রমিকদের উন্নতির কল্পনা করেছিলেন। তাই এরা শ্রমিকদের উদ্বুদ্ধ না করে মালিকদের কাছে আবেদন জানিয়েছেন। ওপরতলা থেকে সংস্কার আসবে এই বিশ্বাস করে আদি সমাজতন্ত্রীরা নিচুতলার কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেননি। অবশ্য তা সত্ত্বেও সমাজ ব্যবস্থার পরিবর্তনে এদের অবদানকে অস্বীকার করা যায় না, কারণ এরাই প্রথম ধনতন্ত্র বা পুঁজিবাদের মূলে কুঠারাঘাত করে। আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও তোমাদের জন্য সাজেশন ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের